আমাদের আজকের কাহিনী মলয় শঙ্কর দাশগুপ্তের একটি ভূতের গল্প। গল্প পাঠে হীরক এবং অন্যান্য কিছু চরিত্রে আমি সায়ন। ধীমানের ভূমিকায় অপূর্ব। রেডিও রূপান্তর তৃণাঙ্কুর। প্রমোশনাল পার্টনার quickfindout.com। ধ্বনি পরিকল্পনা এবং পরিচালনা সায়ন। এমন অসহায় অবস্থার মধ্যে যে পড়তে হবে তা স্টেশনে নেমেও বুঝতে পারিনি। অবশ্য সমুদ্রের পিক সিজন এটা, তা বলে কোনো হোটেলে কোনো ঘর যে পাওয়া যাবে না তা কি করে বুঝব। বড়দিনে দুনিয়ার সব ভ্রমণ প্রার্থী প্ল্যান করে এবার যেন পুরীতেই এসেছেন। আশ্চর্য, ছোটোখাটো হোটেলগুলোর সিঁড়ির তলায় পর্যন্ত দ্বিগুণ কড়িগুণে কেউ কেউ থাকতে বাধ্য হয়েছেন এবার। স্বর্গদ্বারের ভেতর রাস্তার দোকান ঘরের মতন ঘরগুলোও নাকি লোক ঠাসা। বাঙালির অন্যতম ভরসা ভারত সেবাশ্রমে পর্যন্ত ডজনখানেক পরিবার বারান্দায় মোটঘাট নামিয়ে এতটুকু আশ্রয়ের আশায় লাইন দিয়ে আছেন। হন্যে হয়ে খুঁজেও যখন তেমন কোনো সন্ধান পাওয়া গেল না, তখন ধীমানই প্রথম মুখ খুলল। বুঝলি হীরক, পানের ওই বুড়ো দোকানিটা পর্যন্ত বলছিল, আমার সারা জীবনেও আমি এত ভিড় দেখিনি বাপু, বুঝলে? তা তো হলো, কিন্তু এখন কি করা যায়? বিকেলের মধ্যে একটা বন্দোবস্ত হয়ে যাবে, দেখা যাক না। না হলে পান্ডাদের বাড়ি তো আছেই। আমার মেসোমশাইয়ের চেনা এক পান্ডা, কি যেন নাম। ঢের হয়েছে, দুদিনের জন্য এসেছি সমুদ্র দেখতে, সকাল বিকেল সি বিচে ঘুরবো ফিরবো তা না, গিয়ে থাকো 5 মাইল দূরে পান্ডাদের বাড়ি। আশ্চর্য। আহা, চটছিস কেন? ধীমান এই বলে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। বলতে গেলে ওই আমাকে একরকম জোর করে এখানে টেনে এনেছে। একা একা যাব? চল দুজনে দুদিনের জন্য ঘুরে আসি। একটা হোটেলে খাওয়া দাওয়া করে ঠিক করলাম সঙ্গে লাগেজপত্র যা আছে তা কোথাও জমা রেখে আপাতত সমুদ্রের পাড়ে গিয়ে বসা যাক। রাস্তা পার হয়ে এগিয়ে যখন যাব, হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেলাম। কে দাদাবাবু, ঘর খুঁজতেছেন? তাকিয়ে দেখি নাতি দীর্ঘ মধ্যবয়সী একজন লোক, খালি পা, ছোট ধুতির ওপর ঢোলা ফতুয়া, ছোট করে ছাঁটা চুল, গায়ে একটা মলিন চাদর জড়ানো। মুখাবয়ব দেখে স্থানীয় বাসিন্দা বলেই মনে হয়, তবে বাংলায় দিব্যি কথা বলছে। একটা স্থানীয় টান অবশ্য সহজেই ধরা যায়। লোকটার কথায় হাতে যেন স্বর্গ পেলাম। কথা নেই বার্তা নেই, গায়ে পড়ে সন্ধান দিতে এসেছে। দালালও হতে পারে। ধীমান এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কেন, ঘরের সন্ধান আছে নাকি? কেমন ঘর, কত ভাড়া? আগে একখান ঘর আছে, একেবারে সমুদ্রের মুখামুখি। আর ভাড়া? সে আপনারা দেখে শুনি দেবেন ক্ষণ, আমি আর কি বলবো। জায়গা না পেয়ে লোকে পথে পথে ঘুরছে, আর সমুদ্রের ওপর ঘরের সন্ধান দিয়ে লোকটা কিনা ভাড়ার ব্যাপারটা আমাদের ওপরই ছেড়ে দিচ্ছে। কি জানি, বড় দাঁওটাও মারতে চায় বুঝি, সেই জন্যই বোধহয় এত বিনয়। পরে ঝুট ঝামেলা হতে পারে ভেবে লোকটাকে খোলাখুলি বললাম, দেখো বাবু, ঘর আমাদের দরকার ঠিকই, তবে স্পষ্ট করে ভাড়ার কথাটা বলো। সিজন টাইম বলে সাধ্যের বাইরে ভাড়া চাইলে আমাদের গিয়ে তো আর লাভ নেই। লোকটা পান দোক্তা খাওয়া দাঁত বের করে আমার কথার ধার দিয়ে না গিয়ে মাথা চুলকে একগাল হেসে বলল, দাদাবাবু, ঘরটা কিন্তু আপনারা ঠিক 2 দিনের জন্যই পেতে পারেন। তারপর একটু ডান হাতটা তুলে আঙুলের কর গুণে বলল, আজ হলো গিয়ে শুক্রবার, কাল হচ্ছে শনি, পরশু রবিবার রাতে বড়বাবুর আসার কথা আছে। আপনারা এই 2 দিন নিশ্চিন্তি থাকতে পারবেন। লোকটা যখন ডান হাত তুলে দিনের হিসেব করছিল, লক্ষ্য করলাম ওর ডান হাতের কনুই থেকে ফতুয়ার হাত পর্যন্ত দগদগে একটা পোড়া দাগ। লোকটার কথা শুনে ধীমান একবার আমার মুখের দিকে এবং আমিও একবার তার মুখের দিকে তাকাই। মানে ব্যাপারটা বোঝা গেছে, বাবুর অবর্তমানে কেয়ারটেকার মশাই সুযোগ বুঝে 2 পাইস ম্যানেজ করতে চায়। ধীমানকে খাটো গলায় সেই কথা বললাম। ধীমান বলল, তা করুক, আপাতত আমাদের বিশ্রামের দরকার।
আর তাছাড়া আমাদের এখানকার প্রোগ্রাম তো মাত্র 2 দিনের। ঘরটা দেখে অপছন্দ হওয়ার নয়, মোটামুটি থাকবার মতো সব কিছুই আছে। দিব্যি পুরনো আমলের একটা খাট, খান 2 চেয়ার, একটা লেখাপড়ার টেবিল, বড় মতন একটা বেলজিয়াম কাঁচের আয়না। অযত্নে অব্যবহারে সব কিছুতেই বয়সের ছাপ। লোকটা মিথ্যে বলেনি, একেবারে সমুদ্রের মুখোমুখি, বলতে গেলে আমাদের ঘরটাও। তবে বাড়িটা অনেকটা একান্তে, সে আমলের খিলান দেওয়া একতলা বাড়ি, বড় বড় জানালা, পাশাপাশি 2টো বড় ঘর, মাঝখানে একটা প্যাসেজ, ভেতর দিকে উঠোনের একপাশে বাথরুম। অন্য ঘরগুলো তালাবন্ধ। বোঝা গেল বায়ু সেবনের জন্য কোনো ধনীর তৈরি একটি অট্টালিকা। বছরে 1বার বা 2বার হয়তো তিনি বা তাঁর আত্মীয়বর্গ এসে ঘুরে যান। জিনিসপত্র ভেতরে রেখে সামনের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাড়িটার সিঁড়ি থেকেই যেন বালিয়াড়ি শুরু হয়েছে। সমুদ্রের হাওয়ায় বালি উড়ে এসে মরুভূমির মতো বন্ধুর পথ রচনা করেছে। সামনে এতটুকু বাধা নেই, মুখোমুখি সমুদ্র, একের পর এক ঢেউ ভেঙে ভেঙে পড়ছে তীরে, হু হু করছে হাওয়া। সামনেই ডান দিক থেকে শুরু হয়েছে বন দপ্তরের নতুন করে লাগানো ঝাউবন। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব লক্ষ্য করছি, এমন সময় পেছন থেকে এসে বিনয়ের হাসি হেসে সামনে দাঁড়ালো সেই লোকটি। বলিনি দাদাবাবু, একেবারে সমুদ্রের মুখামুখি ঘর। হ্যাঁ, তা তো হলো। আচ্ছা, তোমার নামটা তো জানা হলো না। আগে রাধানাথ খুন্তিয়া। 20 বছরের উপর আমি এই বাড়িটার দেখাশোনা করতেছি, এইখানেই থাকি। তবে নিজের বাড়ি রাস্তার কাছাকাছি একটা গ্রামে, আমার পরিবার ওইখানেই থাকে। বুঝলাম বুঝলাম, তবে হোটেলটা একটু দূর হয়ে গেল। তা রাধানাথ, সকাল বিকাল চা জল খাবারের কি ব্যবস্থা করা যাবে? দাদাবাবু, সকাল বিকেল তো বেড়াতে যাবেন, বেরিয়ে টেরিয়ে খেয়ে দিয়ে দুবেলা একেবারে ঢুকবেন, কি আর আছে। আর চায়ের ব্যাপার ওর জন্যই ভাবতে হবে না। ওই বাড়িটার পিছন দিকে দশরথের দোকান আছে, যখনই চায়ের দরকার হবে বলবেন, আমি আপনাদের জন্য চা এনে দিব। ও দশরথের দোকানে তেলে ভাজা জিলাপি টিলাপিও ভালো পাওয়া যায়, ভালো লাগবে আপনাদের, দেখবেন। আমি বললাম, তাহলে আর ভাবনা কি। রাধানাথকে 1 দফা চায়ের অর্ডার দেওয়া হলো। সে চলে যেতেই ধীমান বলল, বুঝলে হীরক, মনে হয় লোকটা ভালোই, 6-5 টাকা বকশিস দিলেই হবে। লোকটাকে যতই দেখছি ততই যেন কৌতূহল বেড়ে যাচ্ছে। আচ্ছা, সবসময় ওই চাদরে গলাটা ঢেকে চাদরটা ডান হাতের উপর ফেলে রাখে কেন বলতো? শীতকাল তো, তাছাড়া গ্রামের মানুষ, হয়তো পুরনো অভ্যেস। না রে, ও যখন আমাদের ঘরের কথা বলছিল তখন তুই দেখেছিস কিনা জানি না, ওর ডান হাতের কনুই থেকে একটা পোড়া ঘায়ের মতো দগদগে দাগ নজরে এসেছিল। হয়তো পোড়া দাগটা ঢেকে রাখতে চায়, কিংবা ওটা অন্য কিছু। তাতে আমাদের কি? না, বিশেষ কিছুই না। আসলে এত লোক থাকতে আমাদেরকেই বা ঘরের সন্ধান দিতে এলো কেন, সেটাই একটু ভাবাচ্ছে, একটু খটকা লাগছে। রাধানাথ এসে পড়াতে আমাদের আলোচনায় ছেদ পড়ল। রাধানাথকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এত বড় বাড়িতে যে তুমি একা থাকো, ভয় করে না? ভয় কেন দাদাবাবু, ভয় করবে কেন? একা চুপচাপ ভালোই তো লাগে। কথাটা ঘুরিয়ে নিতে চেষ্টা করি। না মানে, দিনকাল তো সেরকম ভালো নয়। রাত বিরেতে চোর ছ্যাঁচড়ের পাল্লায় পড়লে তখন তো আর এক কাণ্ড। রাধানাথ বাঁ হাতে চাদরটা একটু ডান পাশে ঝুঁকিয়ে দিতে দিতে বলল, আগে এখানে ওই সব ঝামেলা টামেলা নাই, তবে মাঝে মাঝে রাতের দিকে 2-1টা উটকো কুকুর শ্মশান থেকে এসে পড়ে, এখানে খুব চিৎকার চেঁচামেচি করে। বারান্দার এই দিকটা দেখছেন তো, একেবারে খোলা। চায়ের গেলাস দুটো নিয়ে রাধানাথ চলে গেল। সন্ধ্যের সময় 2 বন্ধুতে বাইরে হোটেলে খেয়ে রাতে ঘরে ফিরলাম।
দরজায় কড়া নাড়তেই কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল রাধানাথ। দরজা খুলতেই কেমন যেন একটা গা গোলানো গন্ধ নাকে এলো। কি জানি, রাধানাথ হয়তো ভেতরে শুটকি মাছটা রান্না করছিল। যাকে যাক। পেছন পেছন রাধানাথ এসে আমাদের ঘরে ঢুকল, নিজেই সুইচ টিপে আলো জ্বালল। তখনও সেই রকম চাদর গায়ে তার। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে রাধানাথকে বসতে বললাম। ধীমান ততক্ষণে বড় জানালাটা খুলে দিয়ে সমুদ্র দেখছে। জানালা খুলতেই ঘর জুড়ে হাওয়ার মাতামাতি। দেওয়ালের ছেঁড়া ক্যালেন্ডার, ছৌ নাচের মুখোশের ছবি পেন্ডুলামের মতো একবার এপাশ একবার ওপাশ করছে। রাধানাথকে জিজ্ঞেস করলাম, কে গো, রান্না টান্না করছিলে বুঝি? আগে খাওয়া দাওয়া কমপ্লিট, আপনাদের আসার অপেক্ষাতেই ছিলাম। টুকরো টুকরো কথা হচ্ছিল রাধানাথের সাথে। ইতিমধ্যে পাওয়ার কাট। ঘড়িতে প্রায় রাত 12:30। রাধানাথ উসখুস করছে, হয়তো ঘুম পেয়েছে। ম্লান জ্যোৎস্নায় বারান্দার জাফরির ছায়া দুলে দুলে উঠছে দেওয়ালে। শেষ পর্যন্ত কথাটা বলেই ফেললাম, আচ্ছা রাধানাথ, তুমি হঠাৎ আমাদেরই ঘরের সন্ধান দিতে গেলে কেন? অনেকেই তো ঘর খোঁজাখুঁজি করছিল। না মানে আপনাদের দেখছিলাম ক্লান্ত হয়ে ঘর খোঁজাখুঁজি করছেন, সেই জন্যই আর কি। তাহলে তুমি আমাদের লক্ষ্য করছিলে, কিন্তু কেন? ব্যাপারটা কি বলো তো? একটা দীর্ঘশ্বাস ফেলে রাধানাথ রহস্যের জট খোলে। আসলে ধীমানকে পথে দেখে নাকি সে চমকে গিয়েছিল। তার ছোট ভাই বলরাম অবিকল ধীমানের মতো দেখতে। ছোট ভাই ছিল তার প্রাণাধিক প্রিয়। গাঁয়ের বাড়িতে থেকে চাষবাস করত। বাপ মরে যাওয়ার পর রাধানাথই ছিল তার সব কিছু। ভাইও দাদাকে ছাড়া আর কাউকে জানত না। কিন্তু সেবারের ঘূর্ণিঝড়ে বালেশ্বরে মামাবাড়ি বেড়াতে গিয়ে গাছ চাপা পড়ে তাজা প্রাণটা শেষ হয়ে যায়। রাতে শুয়ে ধীমানকে বলছিলাম, ভাগ্যিস তুই অনেকটা বলরামের মতো দেখতে, না হলে কিন্তু এই আস্তানাটাও জুটত না। ধীমান ততক্ষণে নাক ডাকতে শুরু করেছে। অনেকক্ষণ বকবকানিতে আমার দু চোখের পাতা সহজে এক হতে চাইল না। বাইরে থেকে সমুদ্রের উত্তাল গর্জন ভেসে আসছে, সাথে হু হু হাওয়ার দাপাদাপি। মাঝরাতে কাঠের জানালা দরজাগুলো যেন কেঁপে কেঁপে উঠছে। কোত্থেকে জানি না দুটো চামচিকে ঘরে ঢুকে হঠাৎ চরকিবাজি খেতে থাকে। ভেতরের দরজার বাইরে কিসের যেন একটা খসখস আওয়াজ। পুরনো বাড়ি, হয়তো ছুঁচো ইঁদুর টিঁদুর হবে, কিন্তু হাওয়ায় কেমন যেন একটা গা গোলানো শুটকি মাছের গন্ধ। অন্ধকারে দু চোখ মেলে তাকালাম। চামচিকে দুটো বোধহয় গোত্তা খেয়ে মাটিতে পড়ে আছে। থাকবে, পাশ ফিরে শুই। হঠাৎ তারস্বরে দুটো কুকুর ডেকে উঠল, যেন বাইরের বারান্দায় এসে মুখ খুলেছে। নির্জনতা টুকরো টুকরো হয়ে পড়ছে ওদের কান্নার সুরে। ডাকটা হঠাৎ থেমে গেল, কিন্তু মনে হলো ভেতরের দরজার ওপাশে কুকুর দুটো দাপাদাপি করছে। একটার গলায় বোধহয় কিছু আটকেছে, খ্যাঁক খ্যাঁক করছে। সর্বনাশ, সদর দরজা খোলা ছিল নাকি? কিছুক্ষণ পর সব দাপাদাপি যেন থেমে গেল। নিশ্চিন্ত হয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু হঠাৎ মনে হলো কেউ যেন ছাদে পায়চারি করছে। রাধানাথের হয়তো ঘুম আসছে না, খেয়াল চেপেছে, তাই পায়চারি করছে। কিন্তু তাই বলে এই ডিসেম্বরের শেষে মাঝরাত্রিরে? ঘুমটা এসেও যেন থমকে গেল। রাত্রির সঙ্গে তাল দিয়ে সমুদ্র যেন আরও মাতাল হয়ে উঠেছে।
অবিরাম ঢেউ ভাঙার শব্দ হু হু করে বয়ে আনছে বাতাস। জানালা দরজার কাঁপুনি ক্রমেই বাড়ছে। হাওয়ার তীব্রতায় হঠাৎ বড় জানালার কপাট দুটো খুলে যেতেই কাঁচ ভাঙার শব্দে ঘরের ভেতরটা যেন কেঁপে উঠল। কে কে ওখানে? ধর্মড় করে বিছানায় উঠে বসে চেঁচিয়ে উঠল ধীমান। আরে কিছু না, হাওয়ার দাপটে হয়তো ছিটকিনিটা আলগা হয়ে যেতেই জানালাটা খুলে গেছে, আর ওই হাওয়ার ঝটকায় টেবিলে রাখা কাঁচের গ্লাসটা ছিটকে পড়ে খান খান। তুই ঘুমো। না, জানলার পাশ দিয়ে কে যেন সরে গেল, গায়ে কি একটা জড়ানো। দূর, ঘুম চোখে জানালার পাল্লাটাকে নড়তে দেখেছিস? উঠে আলো জ্বালাতে গেলাম, এখনো লোডশেডিং। একবার জানালার ধারে গিয়ে উঁকি মারলাম, কোথাও কিচ্ছু নেই, শুধু নৈশব্দ ছিন্ন ভিন্ন করছে সমুদ্রের গর্জন। ততক্ষণ ধীমানও এসে আমার পাশে জানালার গার্ড ধরে দাঁড়িয়েছে। দূরে অন্ধকার যেন দুলে উঠে ভেঙে পড়ছে, সাদা ফেনা ছড়িয়ে পড়ছে বেলাভূমিতে। ডান পাশের ঝাউবন পাগলের মতো মাথা নাড়ছে। ধীমানের একহারা চেহারা হলে কি হবে, ওর কিন্তু দারুণ সাহস। কলকাতায় সেই দুঃস্বপ্নের রাতেও ও কিন্তু দিব্যি সিঁথি থেকে শ্যামবাজার হেঁটে এসে মায়ের জন্য ওষুধ কিনে ফিরেছে। হঠাৎ দুজনেরই নজরে পড়ল ঝাউবনের ভেতর থেকে কে যেন বেরিয়ে এলো। অন্ধকারে গায়ে জড়ানো চাদরের এক প্রান্ত পতপত করে উঠছে। লোকটা ঝাউবন থেকে বেরিয়ে কিছুক্ষণ বালিয়াড়িতেই পায়চারি করল। একসময় অনেকটা নেমে গিয়ে যেখানটায় ঢেউ ভাঙছে সেখানে জলে পা ডুবিয়ে দাঁড়িয়ে রইল। কি ব্যাপার বলতো? জেলে টেলে নাকি? ওরা তো শেষ রাতেই মাছ ধরতে নামে, কিন্তু একলা কেন? হঠাৎ লোকটা যেন উধাও হয়ে যায় এবং পর মুহূর্তেই কোত্থেকে ঝাউবনের ধারে এসে দাঁড়ায়। কি জানি, পাগল টাগল কেউ হবে বোধ হয়। কিন্তু লোকটা হঠাৎ যেন নিমেষেই লম্বা হয়ে গেল। ঝাউবনের মাথা ছাড়িয়ে গেছে, বাজ পড়া একটা তাল গাছের মতো। এখনো হাওয়ায় চাদর উড়ছে, গলা শুকিয়ে এলো। হাওয়ায় দারুণ গা গোলানো একটা পোড়া গন্ধ ভেসে আসছে। আমি জোরে ধীমানের একটা হাত ধরলাম। ঢ্যাঙা লোকটা হঠাৎ তার বাঁ হাতটা উঁচু করে ধরল, তারপর নামিয়ে ঝাউ গাছগুলোর মাথায় হাত বোলাতে লাগলো, যেমন করে কেউ পোষা জীবজন্তুকে আদর করে সেই রকম। অনেকক্ষণ এমনি করার পর লোকটা ঘুরে দাঁড়িয়ে লম্বা লম্বা পা ফেলে আমাদের বাড়িটার দিকে এগিয়ে আসতে আসতে থমকে দাঁড়ালো। নিমেষের মধ্যেই দেখি স্বাভাবিক মাপের একটা মানুষ কিছুটা উতরাই ভেঙে বাঁ দিকে সোজা হেঁটে চলে গেল। জানলাটা বন্ধ করে দে, হাওয়ায় কেমন পাগল হওয়ার উপক্রম। দিনের আলোর মুখোমুখি হতেই ধীমানকে বললাম, ব্যাপারটা কি হলো বলতো? কেমন যেন একটা, কি জানি, ঘুম চোখের ব্যাপার। কথাটা থেমে যায় রাধানাথ চা নিয়ে আসতেই। লক্ষ্য করলাম রাধানাথ তাকিয়ে আছে ধীমানের দিকেই। আমার চোখ পড়তেই রাধানাথ চোখ সরিয়ে নিয়ে ঘাড় আরও নিচু করে বিনয়ের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। হঠাৎ হাত কচলাতে কচলাতে বলল, দাদাবাবু, বলতেছিলাম আজ আমাকে একটু ওই গাঁয়ের বাড়িতে যেতে হবে। জমি জমা নিয়ে গন্ডগোল। চায়ের দোকানে গাঁয়ের একটা লোক কাজ করে, উকাল এসছে দেশ থেকে, ওই খবর দিল। বিকালের জল খাবারটা ওই দোকানে ভীম বলে একজন আছে, ও এসে 5টা নাগাদ আপনাদের দিয়ে যাবে। আমি সকালের বাসে গিয়ে রাতে ঠিক ফিরে আসব, না হলে কাল খুব ভোরে। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। হ্যাঁ। সকালে ঘুরে ফিরে সমুদ্র স্নান সেরে ভিজে কাপড়ে ঘরে ফিরছি, এমন সময় বারান্দায় দেখি 2-3 জন মানুষ।
সঙ্গে ছোট মতো একটা বেডিং, সুটকেস। একজন বয়স্ক ভদ্রলোক, সারা মাথায় সাদা চুল, বেডিংয়ের ওপর বসে, মনে হলো খুব ক্লান্ত। সঙ্গে বেয়ারা গোছের একজন, আর একজন এক্কেবারে এখানকার লোক বলেই মনে হলো। কপালে বড় করে সিঁদুরের ফোঁটা। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। আমরা বারান্দায় এসে দাঁড়াতেই বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন, আপনারা? কি জবাব দেব ভেবে না পেয়ে আমি বললাম, হ্যাঁ মানে আপনারা? সঙ্গে সঙ্গেই আবার বললাম, আসলে আমরা এখানে কাল থেকে আছি এবং কালই আবার কলকাতা চলে যাব। আছেন মানেটা কি? এ বাড়ি তো আমার, আর তাছাড়া বাড়ির চাবি তো আমার কাছে থাকে। আপনারা ঢুকলেন কি করে? ভদ্রলোকের কথায় কেমন যেন খটকা লাগে। কি সব বলছেন উনি? তারপর তিনি বললেন, আমার নাম ধর্মনারায়ণ রায়, দমদমের অশ্বিনীনগরে থাকি। আগামীকালই আমার আসার কথা ছিল, কিন্তু এখানকার বাড়িটার বন্দোবস্ত করতে সময় লাগবে বলে আগেই এসে গেছি। গাড়ি 2 ঘন্টা লেট, তাই একটু বেশি বেলাতেই পৌঁছেছি। তা দেখে তো মনে হচ্ছে আপনারা পড়াশুনো শেষ করে চাকরি বাকরি করছেন, তাই বলে একটা ফাঁকা বাড়ি পেয়ে ফস করে ঢুকে পড়লেন। এখানে আশ্রয় পাওয়ার কাহিনী ধীমান খুলে বলল ধর্মনারায়ণ বাবুকে। সব শুনে ধর্মনারায়ণ বাবুর মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল, সেই সঙ্গে সঙ্গী দুজনেরও। কি বলছেন আপনারা? রাধানাথ কি করে হয়? আমার বাড়ির 20 বছরের কেয়ারটেকার রাধানাথ তো দিন 10 হলো আগুনে পুড়ে মারা গেছে। সে দেশের বাড়িতে মাসের টাকা দিতে গিয়েছিল। হঠাৎ গোয়াল ঘরে খড়ের গাদায় আগুন লেগেছিল। নেভাতে গিয়ে তাকে পুড়ে মরতে হয়। কয়েকদিন হাসপাতালে সে বেঁচে ছিল বটে, তবে পিঠ, বুক আর ডান হাতের কনুই পর্যন্ত পুড়ে বিভৎস হয়ে গিয়েছিল। বাপ মারা যাওয়ার খবর তার ছেলেই আমাদের দিয়ে যায় এবং এখানকার খুব জানাশোনা একজন পাণ্ডেজিকে বাড়ির চাবি বুঝিয়ে দিয়ে যায়। উনি কয়েকদিন আগে কলকাতায় গিয়েছিলেন। এই তো আজই আমরা একসাথে ফিরছি। ধর্মনারায়ণ বাবু সিঁদুরের টিপ পরা সঙ্গের মানুষটিকে দেখিয়ে বললেন, ইনি সেই পাণ্ডেজি, ওকেই জিজ্ঞেস করে দেখুন না। পাণ্ডাজি মাথা নেড়ে ধর্মনারায়ণ বাবুর কথায় সায় দিল। রাধানাথ মানুষটা কিন্তু খুব ভালো মানুষ ছিল, কিন্তু দুঃখের কথা কি জানেন? ঝড়ে গাছ চাপা পড়ে ওর আদরের ভাইটা মরে যেতেই ও যেন কেমন একটা হয়ে গেল। সময় পেলেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, ভাইকে খুঁজে বেড়াতো। ভাই ভাই করে পাগল হয়ে গিয়েছিল। এই ভর দুপুরেও আমার গায়ে কেমন যেন শিহরণ খেলে গেল, বুকের স্পন্দন বাড়তে লাগলো। হঠাৎ দমকা হাওয়ায় রোদের হলকা যেন গায়ে এসে লাগলো। কিন্তু রাধানাথ যে আজ সকালে বিশেষ দরকারে দেশে চলে গেল, বলে গেল রাতের বাসে ফিরতে পারে। পাণ্ডাজি অন্যমনস্ক হয়ে কি যেন বিড়বিড় করছিলেন। পাণ্ডেজি, আপনি বলুন। হিসেব মতো আজ রাধার শ্রাদ্ধ, সুতরাং সে এখানে আসবে কি করে? এবারে ধীমান ধূপ করে মাটিতেই বসে পড়ল। আজ সকালে তাহলে চা খাওয়ালো কোন রাধানাথ? এতক্ষণ আপনি শুনছিলেন মলয়শঙ্কর দাশগুপ্তের একটি ভূতের গল্প। গল্প পাঠে হীরক এবং অন্যান্য কিছু চরিত্রে আমি সায়ন। ধীমানের ভূমিকায় অপূর্ব। রেডিও রূপান্তর তৃণাঙ্কুর। প্রমোশনাল পার্টনার quickfindout.com। ধ্বনি পরিকল্পনা এবং পরিচালনা সায়ন। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM, মনের সাথী, মনের গান। আগামী সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে ফিরে আসব আমরা।